হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা সমাসের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বলার চেষ্টা করব। তুমি যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো, তোমার কাছে আর সমাজ কঠিন মনে হবে না। 5 থেকে 6 মিনিট না, তুমি 20টা মিনিট মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখো। যদি তোমার মনে হয় এই ভিডিও দেখার পর তুমি নতুন কিছু শিখতে পারো নাই, অথবা আমি তোমার টাইম ওয়েস্ট করলাম, তুমি কমেন্টে ভাইয়া যা ইচ্ছা তাই বলে দিও আমাকে। সম্পূর্ণ ভিডিওটা দেখেই তুমি কমেন্ট করবা। আর যদি ভাইয়া তোমার ক্লাসটা ভালো লেগে থাকে, অবশ্যই তুমি লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো, যাতে এইরকম ক্লাস আমি আরও তোমাদের দিতে পারি। সন্ধি নিয়েও আমাদের এরকম অস্থির একটা ভিডিও রয়েছে। 6 থেকে 7টা নিয়মেই সম্পূর্ণ সন্ধি আমি শেষ করে দিয়েছি। আই বাটন এবং ফার্স্ট কমেন্ট আমি দিয়ে দিলাম, চাইলে তোমরা দেখতে পারো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে সমাস। অনেকেই বলে থাকে সমাস পড়তে নাকি 6 মাস লাগে। আজকে আমরা তোমাদের এমনভাবে সমাস বোঝাবো, এরপরে সমাস নির্ণয় করতে তোমার 6 সেকেন্ডও লাগবে না। সমাস কাকে বলে? সংজ্ঞার ভাষায় আমরা বলতে পারি পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট 2 বা ততোধিক পদের এক পদে রূপান্তরিত হওয়াকেই সমাস বলে। এর মানে হচ্ছে আমাদের অর্থবিশিষ্ট 2 বা ততোধিক পদ মিলিত হয়ে এক পদে রূপান্তরিত হবে, তাকে আমরা কি বলবো? সমাস। যেমন বিলেত হইতে ফিরত, এইটাকে আমরা বলতে পারি একসাথে বিলেত ফিরত। প্রতিটি ব্যাকরণেরই এক একটি বৈশিষ্ট্য রয়েছে, তেমন সমাসের বৈশিষ্ট্য হচ্ছে পদের সাথে পদের মিলন ঘটানো এবং 2 বা ততোধিক পদের সাথে মিলন ঘটে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করা। সমাস বুঝতে চাইলে আমাদের প্রথমেই সমস্ত পদ, ব্যাস বাক্য, সমসমান পদ, পূর্বপদ এবং পরপদ সম্পর্কে একটু বিস্তারিত জানতে হবে। তো সমাস কয় প্রকার? অনেকেই বলবে সমাস হচ্ছে আমাদের 6 প্রকার, কিন্তু পরিবর্তিত বাংলা ব্যাকরণ অনুযায়ী সমাস হচ্ছে আমাদের 4 প্রকার। 1 হচ্ছে দ্বন্দ্ব সমাস, 2 কর্মধারায় সমাস, 3 তৎপুরুষ সমাস, 4 বহুব্রী সমাস। পূর্বে আমাদের আরও 2টি সমাস ছিল, দ্বিগু সমাস এবং অব্যয়ীভাব সমাস। বর্তমানে দ্বিগু সমাস হচ্ছে আমাদের কর্মধারায় সমাসের অন্তর্ভুক্ত। এখন অনেকেই বলবে যে অব্যয়ীভাব সমাস তাহলে কোন সমাসের অন্তর্ভুক্ত হলো? কিন্তু বর্তমানে অব্যয়ীভাব সমাস বলতে কোনো সমাস নেই। এরপরও আমরা প্রতিটি সমাস সম্পর্কে বিস্তারিত পড়ব, কারণ পরীক্ষায় যে কোনো সমাস থেকেই কোশ্চেন আসতে পারে। সমাস চিনতে চাইলে প্রথমে আমাদের সমাস সম্পর্কে কিছু বেসিক তথ্য জানতে হবে। বিলেত হইতে ফিরত, বিলেত ফিরত, এই বিলেত ফিরতকে আমরা বলতেছি সমাস নিষ্পন্ন পদ বা সমস্ত পদ। এই সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে আমরা কি বলবো? ব্যাস বাক্য, সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। এই ব্যাস বাক্যের প্রতিটি পদকে আমরা বলবো সমসমান পদ। এখানে বিলেত হইতে ফিরত এগুলোকে আমাদের সমসমান পদ। আর সমস্ত পদের পূর্ব অংশকে আমরা বলে থাকি পূর্বপদ এবং পরের অংশকে বলে থাকি আমরা পরপদ। যেহেতু পরীক্ষায় আমাদের সমস্ত পদ দেওয়া থাকবে, তাই আমাদের পূর্বপদ এবং পরপদের প্রাধান্য দিয়ে সমাসকে নির্ণয় করতে হবে। যে সব সমাসে পরপদ প্রাধান্য পেয়ে থাকে তাদের মধ্যে হচ্ছে তৎপুরুষ সমাস, কর্মধারায় সমাস এবং দ্বিগু সমাস। অব্যয়ীভাব সমাসে পূর্বপদ প্রাধান্য পেয়ে থাকে। দ্বন্দ্ব সমাসে কি আমাদের উভয় পদ প্রাধান্য পেয়ে থাকে। আর বহুব্রী সমাসে কোনো পদই প্রাধান্য পেয়ে থাকে না। তো অনেকেই বলবে যে প্রাধান্য কি? চলো আমরা প্রাধান্য বিষয়টা বোঝার চেষ্টা করি। তো প্রাধান্য বুঝতে চাইলে আমাদের এই উদাহরণগুলো বুঝতে হবে। দেখো, বড় বোন, এখানে আমরা যদি বড়র পরিবর্তে ছোট বা মাঝারি ব্যবহার করি, বোনের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, সে বোন বনই থেকে যাচ্ছে। কারণ এখানে কি পরপদ প্রাধান্য পেয়েছে, অর্থাৎ পরপদই হচ্ছে প্রধান, কারণ এখানে পরপদই প্রধান অর্থ বহন করে থাকে। এরপর দেখো ভাই বোন, এখানে ভাই বোন উভয়কেই বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে উভয় পদই প্রাধান্য পেয়েছে। এরপর দেখা যাক উপজেলা। আমি যদি বলি আমার জেলা ঢাকা কিন্তু উপজেলা ধামরাই, এখানে জেলার সামনে উপশব্দটি ব্যবহার করাতে পুরো অর্থেরই পরিবর্তন হয়ে যায়। দেখো, যদি আমরা বলি জেলা, এখানে আমরা জেলা কি বলবো? ঢাকা। কিন্তু যদি আমরা উপশব্দটি ব্যবহার করি উপজেলা, তাহলে আমাদের কি উপজেলা কি ঢাকা হয়ে যাচ্ছে না? উপজেলা আমাদের কি এই তো উপজেলা ধামরাই। এখানে এর মানে কি আমাদের পূর্বপদ প্রধান অর্থ বহন করে থাকে। গায়ে হলুদ, গায়ে হলুদ দিয়ে আমরা কি বুঝি? শরীরে হলুদ দেওয়া? তা কিন্তু না। গায়ে হলুদ হচ্ছে আমাদের কি একটা অনুষ্ঠান, এর মানে এখানে নতুন অর্থ প্রাধান্য পেয়েছে। তো গায়ে হলুদে সমসমান পদের কোনো অর্থ প্রাধান্য না পেয়ে নতুন অর্থ প্রাধান্য পেয়েছে। সবসময় পরীক্ষায় সমস্ত পদই দেওয়া থাকে, কিন্তু যদি ব্যাস বাক্য দেওয়া থাকে তো ব্যাস বাক্য থেকে অনেক সহজেই আমরা কি যে কোনো সমাস নির্ণয় করতে পারি। তো ব্যাস বাক্যে এবং উ এবং আর দেখে আমরা বুঝতে পারবো এটি হচ্ছে আমাদের কি দ্বন্দ্ব সমাস। যদি কোনো সমাসের ব্যাস বাক্যে
যিনি তিনি থাকে বা সমাহার বা সমষ্টি থাকে, তাহলে আমরা সেটাকে কর্মধারায় সমাস বলবো। যদি কোনো সমাসের বিভক্তি লোপ পায় তাকে আমরা কি বলবো? তৎপুরুষ সমাস। আর যদি কোনো সমাসের ব্যাস বাক্যে যার শব্দ পাওয়া যায় তাকে আমরা বহুব্রী সমাস বলবো। আর অব্যয়ীভাব সমাসে কি হবে? আমাদের পূর্বপদে উপসর্গ বা অব্যয় থাকবে। কিছু উদাহরণ দেখা যাক। দেখো, সুখ ও শান্তি, এখানে কি ব্যাস বাক্যে ও রয়েছে, তো ও দেখে আমরা কি বুঝতে পারবো এটি দ্বন্দ্ব সমাস। নীল যে পদ্ম, এখানে যে রয়েছে, আমরা কি জানি যে বা যিনি তিনি বা সমাহার থাকলে কি হবে? আমাদের কর্মধারায় সমাস। এরপর দেখো যে যদি কোনো বিভক্তি লোপ পায়, বিজ্ঞান দ্বারা সম্মত, বিজ্ঞানসম্মত, এখানে কি দ্বারা, দ্বারা দিয়া কর্তৃক বিভক্তি লোপ পেয়েছে, বিজ্ঞানসম্মত হয়ে গিয়েছে, বিজ্ঞানসম্মত, তো আমাদের এটা কি? তৎপুরুষ সমাস। এরপর দেখো 80-তে 20 যার, 80-20, এখনও যার রয়েছে ব্যাস বাক্যে, আমরা এটাকে কি বলবো? বহুব্রী সমাস। এখানে নতুন অর্থ প্রাধান্য পেয়েছে, যেমন এখানে 80-20 বলতে কি আমরা সাপকে বুঝিয়েছি। তো অনেকেই ভাববে যে আমি উপরে সমাজ দেখেই শেষ করে দিব, কিন্তু আসলে না, আমরা বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত সমাজ দেখার চেষ্টা করব, যাতে তোমরা সমস্ত পদ দেখেই যে কোনো সমাস নির্ণয় করতে পারো। আর এই 10 মিনিটের ভিডিও যদি তুমি মনোযোগ সহকারে দেখতে না পারো, তাহলে ভাইয়া 6 মাসেও তোমার সমাস পড়া হবে না। অলোক সমাস, যে সমাসের ব্যাস বাক্যের বিভক্তি লোপ পাবে না, অর্থাৎ সেই বিভক্তি সমস্ত পদেও বিদ্যমান থাকবে, তাকে অলোক সমাস বলে। যেমন দেশ এ বিদেশে, এখানে কি এ বিভক্তি কি আমাদের সমস্ত পদে রয়ে গিয়েছে। তারপরে দেখো তেলে ভাজা, তেলে এ বিভক্তি, হাতে এ বিভক্তি, মাথায় পাগড়ি বিভক্তি। তো আমরা কীভাবে বুঝতে পারবো যে কোনটা অলোক দ্বন্দ্ব, কোনটা অলোক তৎপুরুষ বা কোনটা অলোক বহুব্রী? তো আমরা বিস্তারিত একটু পরে জানবো, বাট বেসিক আমরা একটু বলে দিই তোমাকে। যেমন দেখো, পূর্বপদ এবং পরপদে একই বিভক্তি থাকে, তাহলে আমরা সেটাকে কি বলবো? অলোক দ্বন্দ্ব সমাস। দেখো এখানে কি দেশ এ বিভক্তি, বিদেশ এ বিভক্তি, যদি দুইটা পদেই একই বিভক্তি থাকে তাহলে আমরা সেটাকে বলবো অলোক দ্বন্দ্ব সমাস। দেখো তেলে ভাজা, যদি কোনো সমাসের পূর্বপদে বিভক্তিযুক্ত থাকে, কি পূর্বপদে বিভক্তিযুক্ত থাকে, তাহলে আমাদের কি সেটাকে কি বলবো আমরা? অলোক তৎপুরুষ সমাস। এই দেখো হাতে পূর্বপদে শুধু বিভক্তি থাকবে, পরপদে কোনো বিভক্তি থাকবে না। তো অনেকেই বলতে পারো যে ভাইয়া তাইলে আমাদের কি বহুব্রী সমাসে পরপদে বিভক্তি থাকবে, কিন্তু না, বহুব্রী সমাসেও আমাদের পূর্বপদে বিভক্তি থাকবে। এখানে কি নতুন অর্থ প্রাধান্য পাবে। যেমন মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি দ্বারা আমরা কি মৌলবী ব্যক্তি বা বর এরকম ব্যক্তিকে আমরা বুঝিয়ে থাকি, কিন্তু তেলে ভাজা এখানে কি নতুন অর্থ প্রাধান্য পেয়েছে? না। হাতে কাটা নতুন অর্থ প্রাধান্য পেয়েছে? না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কিন্তু আমরা বিস্তারিত একটু পরে পড়ব। নৈ সমাস, পূর্বপদে যদি নাবাচক অব্যয় থাকে তাহলে আমরা তাকে নৈ সমাস বলবো। যেমন অনা বেবি নাই, নেই নয় ননানি, এইগুলো যদি থাকে তাকে আমরা কি বলবো? নৈ সমাস। দেখো অবিশ্বাস, এখানে কি সমস্ত পদে অ রয়েছে। তারপরে দেখো অবুঝ, সমস্ত পদে অ রয়েছে। প্রথমে আমরা এইটা আইডেন্টিফাই করব যে এটা কি নয় সমাস, এরপর আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব এটা কি নয় তৎপুরুষ না নয় বহুব্রী সমাস। তো ভিডিও দেখতে থাকো, আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হবে। যে সমাসের সমস্ত পদে একই পদ একই বিভক্তি থাকে এবং উভয় পদের প্রাধান্য পায় তাকে আমরা কি দ্বন্দ্ব সমাস বলি। সংজ্ঞাতেই অনেক সুন্দরভাবে বলা রয়েছে যে আমরা কিভাবে দ্বন্দ্ব সমাস চিনব। এরপরও দেখো, আমাদের পূর্বপদ এবং পরপদে একই বিভক্তি থাকবে এবং উভয় পদের প্রাধান্য থাকবে। এছাড়া ব্যাস বাক্য আমাদের কি ও এবং আর তিনটি অব্যয় থাকবে। এছাড়াও সমস্ত পদে অপেক্ষাকৃত সম্মানিত এবং স্ত্রীবাচক শব্দ যদি থাকে তাহলে সেটা কি পূর্বে থাকবে। যেমন মা ও বাবা, দেখো এখানে কি পূর্বপদ এবং পরপদ দুই পদেরই প্রাধান্য রয়েছে। বিভক্তি এখানে কি দুই পদের কি মা বাবা, দুই পদে একই বিভক্তি রয়েছে কি আমাদের শূন্য বিভক্তি। এবং ব্যাস বাক্যে কি সম্মানিত এবং স্ত্রীবাচক শব্দ পূর্বে বসবে, এখানে কি মা সম্মানিত এবং স্ত্রীবাচক শব্দ, এজন্য সে কি সমস্ত পদের পূর্বে বসেছে। এইভাবে আমরা খুব সহজেই ব্যাস বাক্য দেখেই দ্বন্দ্ব সমাস নির্ণয় করতে পারবো। একইভাবে আমি ও তুমি, আমি তুমি, যাওয়া ও আসা, যাওয়া আসা ইত্যাদি। দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারে সাধিত হয়ে থাকে। মিলন অর্থে যেমন জিন ও পুরি, চা ও বিস্কুট, চা বিস্কুট আমরা কি মিলে খেয়ে থাকি, মাসি ও পিসি, পান ও তামাক। বিরোধ অর্থে
দেখো স্বর্গ ও নরক, দা কুমড়া মানে কি আমাদের বিপরীত সম্পর্ক, দা দিয়ে কি কুমড়া আমরা কেটে থাকি এরকম। যেমন উহি অনুকূল মানে কি সাপ বেজি সম্পর্ক, তো সুখ ও দুঃখ এটা কি সম্পূর্ণ বিরোধ অর্থ। এগুলো থেকে তেমন কোশ্চেন আসে না, এরপরও তোমরা চাইলে দেখতে পারো। এরপর রয়েছে কি বিপরীত অর্থে, বিপরীত যেমন ছোট বড় একদম বিপরীত, আয় যা করবো তার বিপরীত হচ্ছে আমাদের কি ব্যয়, ছেলে তার বিপরীত কি বুড়ো। এখানে কিন্তু দেখো দা কুমড়া এগুলো কি বিপরীত অর্থে না, এগুলো হচ্ছে বিরোধ অর্থে, আর এখানে কি বিপরীত অর্থে। লাভের বিপরীত কি আমাদের লোকসান, বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। সমার্থক শব্দ যেমন খাতাপত্র, জনমানব, হাট বাজার, রাজা ও বাদশাহ এগুলো কি আমাদেরকে সমার্থক শব্দ যোগে গঠিত হয়েছে। এছাড়া প্রায় সমার্থক শব্দ দিয়ে গঠিত, যেমন বই পুস্তক, কাপড় ও চুপড়। এছাড়া দেখো অঙ্গবাচক শব্দ মাথা ও মুন্ডু, নাক ও মুখ, নাক ও কান। এছাড়া সংখ্যাবাচক শব্দ যুগে, বিশেষণ যুগে, সর্বনাম যুগে এবং দুটো ক্রিয়া বিশেষণ যুগেও দ্বন্দ্ব সমাস হয়ে থাকে। তোমরা এই এক্সাম্পলগুলো দেখতে পারো। যদি কোনো সমাসের সমস্ত পদে বিভক্তি লুপ না পেয়ে থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো, অলোক সমাস। তো আমরা অলোক দ্বন্দ্ব কীভাবে চিনব, যদি কোনো সমাসের সমস্ত পদের পূর্বপদ এবং পরপদে একই বিভক্তি থাকে। দেখো এখানে দুধে ভাতে এই বিভক্তি, পূর্বপদ এবং পরপদে একই বিভক্তি রয়েছে, এই জন্য আমরা সেটাকে কি বলবো, অলোক দ্বন্দ্ব সমাস। যেমন দেখো জলে এবং স্থলে পূর্বপদ পরপদ দুটার মধ্যে কি একই বিভক্তি, দেশে বিদেশে এই দেখো সমস্ত পদের পূর্বপদে এবং পরপদে একই বিভক্তি রয়েছে। একশেষ দ্বন্দ্ব, যখন প্রধান পদটি অন্য পদের অর্থ নির্দেশ করে এবং অন্য পদগুলো লোপ পায় তাকে একশেষ দ্বন্দ্ব বলে। যেমন তুমি, আমি ও সে, আমরাকে আমরা আবার কি বলতে পারি, নিত্য সমাস। আমরা নিত্য সমাসও বলতে পারি। তো অপশনে যেটা থাকবে আমরা সেই অনুযায়ী অ্যান্সার করব। এরপরে দেখো সে এবং তুমি, এখানে কি হবে তোমরা। এছাড়া রয়েছে বহুপদী দ্বন্দ্ব, এখানে 3 বা তার থেকেও বেশি পদ মিলে দ্বন্দ্ব সমাস গঠিত হবে। যেমন হাত পা নাক মুখ ও চোখ, হাত পা নাক মুখ চোখ এরকম। একইভাবে দেখো তেল নুন ও নূর কি। দেখো সাহেব বিবি গুলাম, আমরা এটা কি বলবো, সাহেব বিবি গুলাম, প্রত্যেকটা অর্থই কি এখানে প্রাধান্য পেয়েছে। নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব সমাস, তো নিপাতনে সিদ্ধ বলতে আমরা বুঝি যে সমাসগুলো কোনো নিয়ম মেনে গঠিত হয়ে থাকে না তাদের আমরা কি বলি, নিপাতনে সিদ্ধ। তো নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব সমাসের উদাহরণ হচ্ছে আহর্নিশ, কুশীলব, এগুলো তোমরা একটু মুখস্থ করতে পারো। এছাড়াও কিছু দ্বন্দ্ব সমাসের উদাহরণ দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। তো কর্মধারায় সমাস, চলো প্রথমেই আমরা কর্মধারায় সমাসের কি একটা সংজ্ঞা দেখে নিই। যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয়। অর্থাৎ দেখো বিশেষণ মানে কি আমাদের অ্যাডজেক্টিভ, বিশেষ্য মানে কি আমাদের নাউন। এখানে দেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন বা নাউন প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ যাই থাক সেটা কি হবে, কর্মধারায় সমাস। এবং তাদের কি হইতে হবে, যে পরপদের অর্থই প্রাধান্য পাবে। চলো এক্সাম্পল দেখি। নীল যে পদ্ম, আমাদের যদি বেশ বাক্য দেওয়া থাকে তাহলে তো আমরা পানির মতো সহজেই বের করতে পারবো। আমরা জানি যিনি তিনি সমাহার সমষ্টি থাকলেই কর্মধারায় সমাস। তো ব্যাস বাক্য দেখলে আমরা সহজেই বের করতে পারবো নীল যে পদ্ম। কিন্তু পরীক্ষায় কিন্তু ভাইয়া ব্যাস বাক্য থাকবে না, পরীক্ষা থাকবে আমাদের কি সমস্ত পদ। তো সমস্ত পদ দেখে আমরা কীভাবে বের করব, নীল পদ্ম, এখানে আমাদের কি নীল মানে কি, নীল অ্যাডজেক্টিভ প্লাস পদ্ম মানে কি, পদ্ম নাউন। দেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এরপর আমরা কি আরেকটা জিনিস দেখার চেষ্টা করব, পরপদের প্রাধান্য কিনা। এই দেখো পরপদের প্রাধান্য অবশ্যই পদ্ম। এখন নীল বা লাল আমরা যাই বলি, এখানে কি পদ্মের কোনো পরিবর্তন হচ্ছে ভাইয়া, না কোনো পদ্মের পরিবর্তন হচ্ছে না। তো আমরা এটাকে কি বলবো, কর্মধারায় সমাস। যেমন দেখো সৎ যে লোক, সৎ লোক, এখন সৎ এখানে কি অনেস্ট, অনেস্ট আমাদের কি অ্যাডজেক্টিভ প্লাস লুক মানে কি ম্যান মানে কি নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আর কি আমাদের কি লুক, এই যে সৎ, সতের যদি পরিবর্তন করি সৎ দিয়ে অসৎ লাগাই দিই আমরা, তাও কি হবে লুকের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা কি আমাদের কর্মধারায় সমাস। যিনি রাজা তিনি ঋষি, একইভাবে দুইটাই আমাদের কি নাউন। এখন দেখো দুইটাই যদি আমাদের নাউন হয় রাজা ঋষি, এখন ঋষির উপর কি পরপদের প্রাধান্য রয়েছে। এখন ঋষি রাজাও হইতে পারে প্রজাও হইতে পারে। তো আমাদের কি ঋষির কোনো পরিবর্তন হচ্ছে, কোনো ঋষির কোনো পরিবর্তন হচ্ছে না। তো কর্মধারায় সমাস আমরা কীভাবে চিনব, দেখো বেশ বাক্যে সাধারণত যে যা যিনি অথবা ন্যায় মতো রূপ ইত্যাদি থাকবে। তো সমস্ত পদ দ্বারা সবসময় কি আমাদের গুণ বোঝাবে, সাধারণ গুণ। দেখো এই যে আমাদের কি পদ্ম, এই পদ্মের একটা গুণ, পদ্মটা কেমন, লুকের একটা গুণ, লুকটা কেমন, এগুলো হচ্ছে আমাদের কি গুণ বোঝাবে এবং আমাদের পরপদের অর্থ প্রাধান্য পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়গুলো। এছাড়াও আরও কিছু শর্তাবলী রয়েছে। যেমন দেখো যদি সমস্ত পদে কত থাকে আমরা কি করব, ব্যাস বাক্যে কু লিখবো। যদি সমস্ত পদে এই দেখো সমস্ত পদে যদি রাজ থাকে, রাজ
সেটা কি ব্যাস বাক্যে হয়ে যাবে রাজা। যদি সমস্ত পদে সুন্দর থাকে ব্যাস বাক্যে হয়ে যাবে সুন্দরী, স্ত্রীবাচক হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন এই যে মহা যদি থাকে ব্যাস বাক্যে কী হয়ে যাবে মহৎ। এগুলো তোমরা একটু দেখতে পারো। পূর্বে কর্মধারায় সমাস আমাদের কি 5 প্রকার ছিল, কিন্তু বর্তমানে আমাদের কি কর্মধারায় সমাসে দীর্ঘ কর্মধারায় সমাস যুক্ত হয়েছে। দেখো, সাধারণ কর্মধারায়, উপমান উপমিত কর্মধারায়, মধ্যবর্তী কর্মধারায় এবং রূপক কর্মধারায়। এর মধ্যে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে উপমান উপমিত রূপক। যদি কর্মধারায় সমাস থেকে কোশ্চেন আসে তাহলে উপমান উপমিত বা রূপক থেকে কোশ্চেন আসবেই। সাধারণ কর্মধারায় দেখো, বিশেষ্য প্লাস বিশেষ্য অর্থাৎ নাউন প্লাস নাউন, বিশেষ্য প্লাস বিশেষণ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, বা আমাদের কি ভার্ব প্লাস ভার্ব থাকে, তাহলে আমাদের কি বলবো সেটা সাধারণ কর্মধারায় সমাস এবং আমাদের কি পরপদের প্রাধান্য থাকবে। যেমন দেখো, যিনি চৌধুরী তিনি বাবু, চৌধুরী বাবু। চৌধুরী বাবু আসলে কি, দেখো চৌধুরী আমাদের কি নাউন, বাবু আমাদের কি নাউন, দুইটা নাউন এবং পরপদ প্রাধান্য পেয়েছে বাবু। এখন বাবুটা হচ্ছে কি প্রাধান্য পেয়েছে, এই জন্য এটা কি আমাদের সাধারণ কর্মধারায় সমাস। এরপর ঘনশ্যাম, ঘন মানে কি আর শ্যাম মানে কি। ঘন হচ্ছে আমাদের কি মেঘ, মেঘ কি এখানে নাউন, শ্যাম মানে কি কালো, এখানে কি অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ হয়েছে এবং পরপদ প্রাধান্য পেয়েছে, এখানে কি হবে কর্মধারায় সমাস। তারপরে দেখো ছোট লাট, একইভাবে দেখো আসা যাওয়া, যিনি চালাক তিনি চতুর, এখানে কি সাধারণ কর্মধারায় সমাস। এরপর দেখো মধ্যপদলোপী কর্মধারায়। তো আমরা কি নাম দেখেই বুঝতে পারতেছি আমাদের কি মধ্যপদলোপী মানে কি এই সমাসের ব্যাস বাক্যের মধ্যে যত পদ থাকবে সেগুলো কি হবে লুপ্ত হবে। লুপ্ত মানে কি বিলুপ্ত হবে। সমস্ত পদের পূর্বপদ এবং পরপদের মাঝে যতগুলো পদই থাকবে সবগুলো আমরা কি করব বাদ দিয়ে দিব। দুধ মিশ্রিত ভাত, দুধ ভাত, এখানে কি মাঝখানে কি মিশ্রিত শব্দ বাদ যাবে। যেমন হাত ঘড়ি, হাতে পরার ঘড়ি, এখানে কি বাদ যাবে। তারপর দেখো স্মৃতিসৌধ, এই যে স্মৃতি রক্ষার্থে সৌধ, মধ্যপদ কি বাদ যাবে। তারপর দেখো ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই, সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক সভা, ডাক গাড়ি, ডাক বহনকারী গাড়ি, গণতন্ত্র। অনেকে বলবে যে ভাই এখানে লাল কালার কেন, লাল কালার এই জন্যই যে এটাকে আমরা কি গণতন্ত্র সেটাও বলতে পারি, অর্থাৎ সেটা আমাদের কি তৎপুরুষ সমাসও হতে পারে। এরপর দেখো যে চিকিৎসা শাস্ত্র, চিকিৎসা বিষয়ক শাস্ত্র, প্রত্যেক সমাসে আমরা কি করেছি মধ্যপদ বাদ দিয়েছি। যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, মাঝখানে কি মধ্যপদ লোপ পেয়েছে। এবার আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক উপমান কর্মধারায়। উপমান কর্মধারায় থেকে পরীক্ষায় কোশ্চেন এসেই থাকে উপমান উপমিত বা রূপক থেকে। তো আমরা এই বিষয়টুকু একটু ঠান্ডা মাথায় ধীরস্থিরভাবে বোঝার চেষ্টা করব। দেখো, উপমানে সবসময় আমাদের কি থাকবে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, এবং উপমান মানে হচ্ছে তুলনীয় বস্তু। আর উপমান যেহেতু কর্মধারায় সমাস আমাদের কি পরপদ প্রাধান্য পাবে। তো আরও কিছু চেনার উপায় দেখি আমরা। দেখো, এই যে আমাদের তুলনা, সেটা তুলনা সবসময় কি বাস্তব তুলনা হবে এবং সেই তুলনাটাকে সত্য হবে। এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো। এছাড়া দেখো, এই যে আমাদের ব্যাস বাক্য নির্ণয় করতে চাইলে মাঝে সবসময় কি মাঝে আমাদের ন্যায় বা মতো বসবে। এছাড়া অনেকেই বলে যে একটি পদ আমাদের স্পর্শ করা যাবে আর একটি পদ স্পর্শ করা যাবে না। কাজল কালো, প্রথমে আমাদের কি মনে রাখতে হবে পূর্বপদে আমাদের কি নাউন হবে, পরের পদে আমাদের কি অ্যাডজেক্টিভ হবে। এই তো কাজল কি নাউন, কালো মানে কি ব্ল্যাক অ্যাডজেক্টিভ। 2 নম্বর বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে সত্য তুলনা। সত্য তুলনা বলতে আমরা কি বোঝাচ্ছি বা বাস্তব হওয়ার সম্ভাবনা মানে কি। দেখো, কাজল সবসময় আমাদের কি কালোই হয়, কাজল কি অন্য কালার হয় না, কাজল কালোই হয়। আবার দেখো, আমরা অনেকে বলি যে স্পর্শ করা যায়, একটা স্পর্শ করা যায় না। তো আমরা কাজলকে স্পর্শ করতে পারি, তো ডাইরেক্ট কালোকে আমরা কি স্পর্শ করতে পারি না, এভাবে মনে রাখতে পারো। তো আমরা কি করব প্রত্যেকটা ক্রাইটেরিয়া ইউজ করে দেখব যে কোনটা আমাদের জন্য সবচেয়ে বেশি সুইটেবল হয়, সেই অনুযায়ী আমরা কি করব সমাস নির্ণয় করব। চলো কিছু উদাহরণ দেখি। যেমন রক্তলাল, আমাদের পরীক্ষায় কি থাকবে সমস্ত পদ দেওয়া থাকবে। সমস্ত পদ আমরা সবার আগেই ভেঙে ফেলবো। এটা কি হচ্ছে আমাদের কি নাউন, পরের অংশ আমাদের কি অ্যাডজেক্টিভ যেহেতু লাল। এখন আমরা দেখব কি এটা কি বাস্তব তুলনা কিনা বা সত্য কিনা। রক্ত সবসময় কি আমাদের লালই হয়, এজন্য আমাদের কি সত্য। তো আমরা কি বুঝতে পারবো সেটা হচ্ছে উপমান। এরপর দেখো তুষার শুভ্র, এখন তুষার কি হবে সবসময় সাদাই হয়। তুষার মানে কি বরফ, সবসময় কি সাদাই হবে। এরপরে দেখো দুগ্ধের ন্যায় ধবল, দুগ্ধ ধবল নাউন, প্রথমটা হচ্ছে নাউন দুগ্ধ, ধবল মানে কি সাদা, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। দুগ্ধ সবসময় সাদাই হয়, তো আমাদের কি সত্য বাস্তবে হওয়া পসিবল, এজন্য আমাদের কি হবে সেটা উপমান কর্মধারায় সমাস। একইভাবে দেখো গজ মূর্খ, স্বর্ণের ন্যায় উজ্জ্বল, স্বর্ণ সবসময় কি উজ্জ্বলই হয়। এরপর দেখো হচ্ছে বক ধার্মিক, তারপর লৌহ কঠিন, লৌহ কি সবসময় কি কঠিনই হবে, লৌহ নাউন,
প্লাস কঠিন মানে কি অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ, লৌহ কঠিন হয় বাস্তবসম্মত। তো আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো এই যে অরুণ রাঙা, অরুণ মানে কি আমাদের সূর্য, অরুণ কি রাঙা হবে সবসময়। এরপর দেখো শিশিরের মতো স্নিগ্ধ, শিশির স্নিগ্ধ, কচুর মতো কাটা, কচু কাটা ইত্যাদি। এরপর দেখো উপমিত, উপমিত কীভাবে চিনব, পূর্বপদ এবং পরপদ দুইটার মধ্যে কি থাকবে আমাদের নাউন থাকবে, যে বাস্তবে হওয়া সেটা পসিবল না, আমরা যে তুলনা করব সেটা হচ্ছে কি মিথ্যা তুলনা। এছাড়া ব্যাস বাক্যের কি শেষে ন্যায় বা মতো থাকবে, দুইটা পদকে আমরা কি স্পর্শ করতে পারবো। যেমন দেখো পুরুষ সিংহ, এখানে দুইটাই কি পুরুষ, এটা কি নাউন আমাদের, সিংহ সেটা হচ্ছে নাউন, দুইটাকে আমরা কি স্পর্শ করতে পারি। পুরুষ কি কোনো সিংহ হইতে পারে, সিংহ কখনো পুরুষ হইতে পারে না, এটা কি বাস্তবে পসিবল না। এই জন্য হচ্ছে কি আমাদের তুলনা হচ্ছে কিন্তু মিথ্যা তুলনা, এই জন্য আমাদের কি হবে সেটা উপমিত কর্মধারায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়গুলো। তো অনেকেই বলবে যে ভাইয়া ব্যাস বাক্য কীভাবে নির্ণয় করব, যেহেতু ন্যায় পরে বসবে তো আমাদের ব্যাস বাক্য কি এইভাবে নির্ণয় হবে যে সিংহ পুরুষের ন্যায় না পুরুষ সিংহের ন্যায়। ন্যায় যেহেতু পরে আমরা কীভাবে মনে রাখবো, যার তুলনা করা হয় সে আগে বসবে, আর যার সাথে তুলনা করা হয় সে ব্যাস বাক্যের পরে বসবে। যেমন দেখো পুরুষ সিংহ, এখানে কার সাথে কার তুলনা করা হয়েছে, এখন দেখো সিংহকে কি পুরুষের সাথে তুলনা করা হয়েছে না পুরুষকে সিংহের সাথে তুলনা করা হয়েছে। আমরা কি বলি এই সিংহটা পুরুষের মতো, কিন্তু না, আমরা বলি কি এই পুরুষটা সিংহের মতো বীর। তো আমরা কি দেখো এখানে পুরুষকে তুলনা করছি সিংহের সাথে, এখন যার তুলনা করা হয়েছে সে সামনে বসবে, আমাদের কি পুরুষকে তুলনা করা হয়েছে এই জন্য কি পুরুষ সিংহের ন্যায়। চাঁদ মুখ, এখানে দেখো চাঁদ আমাদের কি নাউন, মুখ আমাদের নাউন, এটা কি সত্য তুলনা না মিথ্যা তুলনা। চাঁদ কখনো মুখের মতো হতে পারে না, তুমি কি তোমার প্রিয় তোমাকে এই কথাটা বলো এই চাঁদটা দেখতে তোমার মুখের মতো, সেটা কিন্তু বলো না, তুমি এইটা বলো যে তোমার মুখটা একদম চাঁদের মতো সুন্দর। কার সাথে তুলনা করছি, মুখকে তুলনা করছি আমরা চাঁদের সাথে, তাহলে আমাদের ব্যাস বাক্য কী হবে, মুখ চাঁদের ন্যায়। এরপর দেখো ফুল কুমারী, ফুল হচ্ছে আমাদের কি নাউন, কুমারী আমাদের নাউন। এখন আমরা কি দেখো কুমারী কি ফুলের মতো হইতে পারে, ফুল কি কুমারীর মতো হইতে পারে না, এটা হচ্ছে কি মিথ্যা তুলনা। এখন কার সাথে তুলনা করছি আমরা, এই কুমারীকে বলতেছি তুমি হচ্ছে একদম ফুলের মতো, তো আমাদের কি হবে এটা উপমিত কর্মধারায় সমাস। এরপর দেখো অধর পল্লব, অধর মানে কি আমাদের ঠোঁট, এখানে ঠোঁট মানে কি নাউন, পল্লব মানে কি পাতা, এটা হচ্ছে নাউন। যেহেতু দুইটা নাউন রয়েছে আমরা সেটাকে কি বলবো, দুইটা নাউন অধর পল্লব, এটা বাস্তবে পসিবল না ভাইয়া, বাস্তবে পসিবল না। এরপর আমরা দেখবো যে ব্যাস বাক্য যদি নির্ণয় করতে হয় আমরা কিভাবে ব্যাস বাক্য নির্ণয় করব, কার সাথে তুলনা করা হয়েছে। আমরা কি বলি পাতা, এই পাতার ঠোঁটের মতো, কখনো বলি না, আমরা বলি এই তোমার ঠোঁটটা কি পাতার মতো সুন্দর। এইভাবে আমাদের কি করবে, এইভাবে আমরা কি করব ব্যাস বাক্য নির্ণয় করব। এরপর দেখো একইভাবে দেখো করকমল, চরণপদ্ম, বদ্বীপ, মুখচন্দ্র। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। রূপক কর্মধারায় সমাস, যে কর্মধারায় সমাসে কাল্পনিক তুলনা করা হয় তাকেই রূপক কর্মধারায় সমাস বলে। অসম্ভব তুলনা বোঝাবে মানে কি আমাদের মিথ্যা তুলনা, অনেকটা হচ্ছে কি উপমিতর মতোই। এবং পূর্বপদ কি হবে আমাদের অদৃশ্য হবে, মানে কি পূর্বপদ আমাদের হবে অদৃশ্য, পরপদ হচ্ছে দৃশ্যমান। যেমন দেখো রূপক কর্মধারায় মন মাছি, বিষাদ সিন্ধু, এই যে মনকে কি আমরা কি দৃশ্যমান, এটা না দৃশ্যমান না। বিষাদ এটা কি দৃশ্যমান না। উদাহরণ দেখলে বুঝতে পারবে। মন মাছি, দেখো মন প্রথম অংশ আমাদের কি অদৃশ্য, মাছি সেটা হচ্ছে দৃশ্যমান। তারপর আমার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি কাল্পনিক তুলনা, এটা হচ্ছে আমাদের কি কাল্পনিক তুলনা। কিন্তু আমাদের একটা জিনিস অনেক ভালোভাবে খেয়াল করতে হবে, এখানে কিন্তু আমাদের কি একটা অভেদ সম্পর্ক রয়েছে। মন যেমন যে কোনো দিকেই ছোটাছুটি করে, মাঝিও সেম একইভাবে, তার কোনো কি লিমিটেশন নেই, সে যেদিকে ইচ্ছা ওই দিকেই যেতে পারে। বিদ্যা ধন, এখন দেখো বিদ্যাকে আমরা ধরতে পারতেছি না, আমাদের একটা অভেদ সম্পর্ক রয়েছে। বিদ্যা রূপ ধন, বিদ্যা যেমন কি মূল্যবান, আমাদের ধন সম্পদও কি অনেক মূল্যবান। একইভাবে দেখো কালরাত্রি, এখানে কি একটা গভীর সম্পর্ক রয়েছে। সুখানল, দেশ মাতৃকা, এখানে কি একটা সম্পর্ক রয়েছে, মায়ের সাথে আমরা দেশের তুলনা করতেছি। সংসার সমুদ্র, সংসার যেমন বিশাল একটা জিনিস, সমুদ্র একটা কি বিশাল একটা জিনিস। সংসার হচ্ছে আমাদের কি অদৃশ্যমান, সমুদ্র হচ্ছে দৃশ্যমান। একইভাবে আমরা এগুলো মনে রাখতে পারি। জ্ঞান লোক যেমন বিষাদ সিন্ধু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করা হলে প্রত্যক্ষ বস্তু যে কি বলবো উপমেয়, আর পরোক্ষ বস্তু যার সাথে তুলনা করা হয় সেই বস্তুকে আমরা কি বলবো উপমান। তো রূপক কর্মধারার প্রথম অংশ কি উপমেয় বা উপমিত, বা পরের অংশ কি উপমান, যার সাথে আমরা তুলনা করি।
তো রূপক কর্মধারা সমাসে আমাদের উপমেয় এবং উপমানের মধ্যে একটা কি অভেদ কল্পনার সম্পর্ক রয়েছে। এখানে উপমেয় পদটি আমাদের সবসময় কি পূর্বে বসে এবং উপমান পদটি পরে বসবে। যেমন এই দেখো প্রাণ পাখি, প্রাণ পাখি, এখানে কি প্রাণকে আমরা কি দেখতে পারি না, অদৃশ্যমান বস্তু, দুটার সাথে কি আমাদের অভেদ একটা সম্পর্ক রয়েছে। কিভাবে দেখো পাখি, পাখি যেমন যে কোনো টাইমে উড়ে যেতে পারে, আমাদের প্রাণও কি যে কোনো টাইমে উড়ে যেতে পারে। তারপরে দেখো প্রাণ স্বপ্ন, প্রাণ, এই দেখো অভেদ কীভাবে সম্পর্ক নির্ণয় করে। দেখো স্বপ্নে যেমন কি কোনো অবাঞ্ছিত যে কোনো ঘটনাই ঘটতে পারে, আমাদের প্রাণেও কি অবাঞ্ছিত যে কোনো ঘটনাই ঘটতে পারে। একইভাবে দেখো দেহগড়ি, দেহকাণ্ড, প্রত্যেকটি শব্দই রূপক কর্মধারায় সমাস, কারণ প্রত্যেকটার মধ্যেই একটা কি অভেদ সম্পর্ক রয়েছে। দীর্ঘ কর্মধারায় সমাস, বর্তমানে আমরা কি দীর্ঘ সমাসকে আমরা কি বলবো, দীর্ঘ কর্মধারায় সমাস। এখানে কি দীর্ঘ কর্মধারায় সমাসে কি থাকবে, সবসময় সংজ্ঞাবাচক শব্দ থাকবে, পরপদটা কি প্রাধান্য পাবে। যেমন দেখো চেনার উপায় আমরা যদি বলি, সেখানে দেখো সংখ্যাবাচক শব্দ থাকবে এবং কি আমাদের বিশেষ্য থাকবে, মানে কি আমাদের নাউন। এখানে সংখ্যাবাচক শব্দ প্লাস নাউন ইজিক্যাল টু বিশেষ্য কেন দিয়েছি, কারণ আমাদের যে শব্দটা হবে সেই শব্দটাও আমাদের কি হবে, নাউন। এবং ব্যাস বাক্যে আমাদের কি সমাহার বা সমষ্টি থাকবে। এই যে আমাদের সমস্ত পদ, এখানে কি বিশেষণ। যদি একই রকম সংখ্যাবাচক শব্দ এবং আমাদের কি সমস্ত পদটা বিশেষণ হয়, তাহলে আমরা তাকে কি বলবো, সংখ্যাবাচক বহুব্রী সমাস। দেখো পূর্বপদে আমাদের সবসময় কি থাকবে, সংখ্যাবাচক বিশেষণ, পরপদে কি আমাদের কি থাকবে, বিশেষ্য মানে নাউন, আর সম্পূর্ণ ওয়ার্ডটা কি হবে, আমাদের কি নাউন হবে। ব্যাস বাক্যে সবসময় কি হবে, সমাহার থাকবে, সপ্ত ওহের সমাহার। ব্যাস বাক্যে সবসময় কি সমাহার শব্দ থাকবে, আমাদের কি সংখ্যাবাচক বিশেষণ থাকবে। দেখো সপ্ত সংখ্যাবাচক বিশেষণ, তো কি হয়েছে, সপ্তাহ। ত্রিপদের সমাহার, ত্রিপদী। আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, পরপদ এখানে প্রাধান্য পাবে। যেমন সত্য ঋষি, ঋষি হচ্ছে প্রাধান্য পাচ্ছে, 7টা ঋষিকে আমরা সত্য ঋষি বলতেছি। তারপর দেখো ষড় ঋতু, এই যে ঋতু হচ্ছে প্রাধান্য পাচ্ছে, এই যে কয়টা ঋতু, 6টা ঋতু, তাকে বলতেছি আমরা ষড় ঋতু, এটাকে আমাদের কি নাউন। তারপর দেখো ধাতু, ধাতু হচ্ছে পরের অংশ, পরপদ প্রাধান্য পাচ্ছে। ধাতু কয়টা, 8টা ধাতুকে একসাথে আমরা কি বলতেছি, অষ্টধাতু, পরপদ প্রাধান্য হবে। রত্ন, এই দেখো নবরত্ন, 9টাকে বলতেছি নবরত্ন। এরকম পরপদগুলা প্রাধান্য পাবে। প্রত্যেকটাই আমাদের কি থাকবে, পূর্বে সংখ্যাবাচক বিশেষণ, আর আমাদের যে শব্দটা হবে সেটা হচ্ছে সবসময় কি হবে, বিশেষ্য। অষ্টধাতু সেটা হচ্ছে নাউন, ষড় ঋতু মানে কি নাউন, প্রত্যেকটা হবে আমাদের কি নাউন। একইভাবে 7 সমুদ্র, চতুরঙ্গ, শতাব্দী, ত্রিফলা, ত্রিকাল, এরকম এক্সাম্পলগুলো দেখতে পারো। আরেকটা দেখো নিপাতনে সিদ্ধ, যেমন পঞ্চনদ, এখানে কি আমরা কি বলবো, পঞ্চ নদের সমাহার, কিন্তু আসলে না, পঞ্চ নদীর সমাহার হবে। এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ। এটা নিপাতনে সিদ্ধ মানে কি নিয়ম মানবে না। দেখো 10 গজি, চৌচালা, 4 হাতি, এগুলো কি আমাদের কি সংখ্যাবাচক বহুব্রীর উদাহরণ, কারণ এখানে কি নতুন অর্থ প্রাধান্য পেয়েছে। যেমন দেখো 10 গজি, 10 গজি বলতে কি বোঝায়, 10 গজি হচ্ছে আমাদের কি কাঠমিস্ত্রি যে যন্ত্র ব্যবহার করে তাদের একটা যন্ত্রের নাম হচ্ছে কি আমাদের 10 গজি। চৌচালা, চৌচালা কি 4টা চালের সমাহারকে চৌচালা বলবো আমরা, কখনোই না। চৌচালা কি, চৌচালা বলতে ঘরকে বোঝানো হয়। তারপরে দেখো তেপায়া, তেপায়া কি 3 পায়ের সমাহার, সেটা কি তেপায়া বলবো না। তেপায়া কি, তেপায়া হচ্ছে আমাদের এক ধরনের টেবিল, সেটার কি এক ধরনের বাদ্যযন্ত্র। এগুলো কি দ্বিগু সমাস না হয়ে কি হবে, বহুব্রী সমাস। যেহেতু এখানে নতুন অর্থ প্রাধান্য পেয়েছে, এই জন্য সেটা কি হবে আমাদের সংখ্যাবাচক বহুব্রী সমাস। স্বপ্ন যদি হয় তোমার কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া, তুমি চাইলেই সেই স্বপ্নকে আরও সহজ করতে পারো আমাদের সাথে প্রিপারেশন নিয়ে। অ্যাজ এ মেন্টর হিসেবে আমরা তোমাদের সকল বিষয়ে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, এই অল্প সময়ে প্রিপারেশন কীভাবে আরও বেশি ইফেক্টিভ করতে পারো। সঠিক গাইডলাইন ছাড়া চান্স পাওয়া অনেকটাই কঠিন হয়ে যায়। এজন্য খুব শীঘ্রই তোমাদের জন্য নিউ ব্যাচ চালু করছি, যারা তোমরা বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য। এই একটি ব্যাচেই তোমাদের জাহাঙ্গীরনগর, রাজশাহী, বিউপি, চট্টগ্রাম প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কভার করা হবে এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেসিফিকভাবে কোশ্চেন অ্যানালাইজ করে তোমাদের পড়াশোনা করানো হবে। যে ইউনিভার্সিটি যেভাবে কোশ্চেন করে থাকে ওই ইউনিভার্সিটির জন্য ওইভাবেই তোমাদের পড়াশোনা করানো হবে। পূর্ণাঙ্গ রুটিন অনুসারে তোমাদের ক্লাস নেওয়া হবে, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। এছাড়া জাহাঙ্গীরনগর এবং বিউপির জন্য ম্যাথ এবং আইকিউ। প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে। তুমি আজকে যে ক্লাসটা করলে পরের দিন সেই ক্লাসের উপরে একটি এক্সাম নেওয়া হবে এবং প্রতি সপ্তাহে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করে 150 থেকে 200 মার্কের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে।
এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ের স্পেসিফিক টপিক ধরে ধরে পড়াশোনা করানো হবে। অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে। ক্লাসের সকল পিডিএফ এবং ইম্পর্টেন্ট নোটস, রেকর্ডেড ক্লাস এবং প্রিমিয়াম স্লাইড তোমাদের প্রোভাইড করা হবে। পড়াশোনা রিলেটেড যে কোনো সাপোর্ট তোমাদের দেওয়া হবে। সপ্তাহে একবার তোমার সকল ডাউট কোশ্চেনের সমাধান দেওয়া হবে। পরীক্ষায় যারা লো স্কোর করবে তাদের জন্য আলাদা ডিসকাশন ক্লাসের ব্যবস্থা থাকবে। তো সবার কথা চিন্তা করে ব্যাচের ফি হবে কত? মান্থলি 2000 টাকা করে। আমাদের যে কোয়ালিটি, আমরা চাইলেই এর থেকে হায়ার প্রাইস চার্জ করতে পারতাম, কিন্তু সবার কথা চিন্তা করে মান্থলি 2000 টাকা রেখেছি। পূর্বপদে বিভক্তি লোপ পাবে যে সমাসে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে তাকেই আমরা কি বলবো? তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস মোট হচ্ছে কত? 9 প্রকার। তার মধ্যে পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে থাকে 6 প্রকার সমাসে। এদের নাম অনুযায়ী সমাস হয়েছে, যেমন দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে থাকে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয়া হলে তৃতীয়া, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এছাড়াও রয়েছে অলোক তৎপুরুষ, নৈ তৎপুরুষ এবং উপপদ তৎপুরুষ। এই ক্ষেত্রে আমাদের কি অলোক, নৈ এবং উপপদ তৎপুরুষ ইম্পর্টেন্ট। তৎপুরুষ সমাস চেনার উপায়: এই সমাসের পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে থাকে। এখন যত বিভক্তি লোপ পাবে তাকে তততম তৎপুরুষ সমাস বলবো। যদি দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে থাকে তাহলে আমরা তাকে কি বলবো? দ্বিতীয় তৎপুরুষ। তৃতীয় বিভক্তি লোপ পেলে তাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলবো। এরকম চলতে থাকবে। অলোক তৎপুরুষ, তো অলোক যেহেতু আমরা কি জানি অলোক সমাসে কোনো বিভক্তি লোপ পায় না, তো অলোক তৎপুরুষ সমাসে কি কোনো বিভক্তি লোপ পাবে না। নৈ তৎপুরুষ, নৈ তৎপুরুষ সমাসের পূর্বপদে না বোধক শব্দ থাকবে। তো বিভক্তি একটু দেখে নেই যারা ভুলে গিয়েছি। দ্বিতীয় বিভক্তি থেকে আমাদের কি সপ্তম বিভক্তি, এখানে হচ্ছে কয়টি? 6টি সমাস রয়েছে। পূর্বপদে দ্বিতীয় বিভক্তি লোপ পেলে তাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলে। যদি দ্বিতীয় বিভক্তি কে, রে, ব্যাপিয়া লোপ পায় তাহলে তাকে আমরা কি বলবো? দ্বিতীয় তৎপুরুষ সমাস। বিপদকে আপন্ন, এখন কে বিভক্তি লোপ পেয়েছে, বিপদাপন্ন, তো আমাদের কি হয়েছে? এটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। কিন্তু ভাইয়া আমাদের কি থাকবে? আমাদের থাকবে কি? সমস্ত পদ। আমরা সমস্ত পদ দেখে কীভাবে বের করবো এটা? তো এর জন্য আমাদের কি করতে হবে? আমরা যদি এই যে পরপদ, এই তো আমাদের পরপদ, এই পরপদকে আমরা যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, যদি উত্তর পাওয়া যায় তাহলে কি হবে? সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। এই দেখো, কি আপন্ন, বিপদ আপন্ন, এটা কি হয়ে গেছে? দ্বিতীয় তৎপুরুষ সমাস। কোনো সমাসে গত, প্রাপ্ত, আপন্ন, আশ্রিত, অতীত, চির এই শব্দগুলো থাকে তাহলে তাকে কি বলবো? চোখ বন্ধ করে আমরা দাগাই দিব দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন সংখ্যাকে অতীত, এই যেখানে আমাদের কি সংখ্যা অতীত, এরকম যদি থাকে কিছু, চোখ বন্ধ করে আমরা দাগাই দিব দ্বিতীয় তৎপুরুষ সমাস। যদি ব্যাপ্তি বা ব্যাপিয়া বুঝালে কালবাচক শব্দের সঙ্গে দ্বিতীয় তৎপুরুষ হয়, যেমন এই দেখো জীবন ব্যাপিয়া আনন্দ, জীবন আনন্দ, এখানে কি কালবাচক শব্দ, এই জন্য কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। আরও কিছু উদাহরণ দেখো। এখন যদি ভরপ্রাপ্ত, যে কি প্রাপ্ত, ভরপ্রাপ্ত, কি দেখা, রথ দেখা, প্রাপ্ত, কি প্রাপ্ত, স্বর্গপ্রাপ্ত, বেচা, কি বেচা, কলা বেচা, সেম। দেখো রথ চালান, কি চালান? রথ চালান। লাভ, কি লাভ? পুত্র লাভ। কি ভঙ্গ? দেশভঙ্গ। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। তৃতীয়া তৎপুরুষ সমাস। পূর্বপদে তৃতীয়া বিভক্তি লোপ পেলে তাকে আমরা কি বলবো? তৃতীয়া তৎপুরুষ সমাস। যেমন মধু দিয়ে মাখা, এটা কি হবে আমাদের? মধু মাখা। এখন এইটাকে আমরা কীভাবে মনে রাখবো ভাইয়া? দেখো, যদি পরপদকে কিসের দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যায়, অথবা যদি কোনো যন্ত্র, মাধ্যম বা উপকরণ থাকে পূর্বপদে তাহলে আমরা তাকে কি বলবো? তৃতীয়া তৎপুরুষ সমাস। কি মধু, মধুকে একটা উপকরণ হওয়ার জন্য এই জন্য কী হয়েছে আমাদের? এটা তৃতীয় তৎপুরুষ। এরকম এক্সাম্পলগুলো দেখো, যেমন জলমগ্ন, শ্রমলব্ধ, রক্তাক্ত, মন গড়া, মাতৃহীন, বাগদত্তা, ঠেকি ছাটা। আশা করি বুঝতে পেরেছো বিষয়গুলো। দেখো এছাড়াও যদি কোনো সমাসে উন, হীন, শূন্য, পূর্ণ, কম, রহিত এই শব্দগুলো থাকে তাহলে আমরা তাকে কি বলবো? তৃতীয় তৎপুরুষ সমাস বলবো। যেমন একুন, বিদ্যাহীন, জ্ঞান শূন্য, এরকম যদি থাকে সেটাকে আমরা কি বলবো? তৃতীয় তৎপুরুষ। চতুর্থ তৎপুরুষ সমাস সেম। পূর্বপদে কি? পূর্বপদে চতুর্থ বিভক্তি লোপ পাবে। যেমন গুরুকে ভক্তি, এখানে কি নিঃস্বার্থ উদ্দেশ্য বোঝাবে। যেমন দেবদত্ত, পাঠশালা, তপোবন, চুষকাগজ, শিশু বিজ্ঞান, বসতবাটি। পঞ্চমী তৎপুরুষ সমাস। যদি পূর্বপদে পঞ্চমী বিভক্তি লোপ পায় তাকে কি বলবো আমরা? পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন বিলাত হতে ফিরত, বিলাত ফিরত। একইভাবে দেখো স্বর্গভ্রষ্ট,
সর্বশ্রেষ্ঠ, ধর্মভ্রষ্ট, মুখভ্রষ্ট, প্রাণপ্রিয়, রোগমুক্ত এরকম যদি থাকে তাহলে আমরা কী করবো, তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলবো। এই ব্যতিক্রম নিয়মগুলো মনে রাখলে তুমি খুব সহজেই পঞ্চমী সমাস নির্ণয় করতে পারবে। যদি কোনো সমাসের সমস্ত পদে মুক্ত, ভীত, চ্যুত, জাত, আগত, ইতর, উত্তর প্রভৃতি শব্দগুলো থাকে তাহলে আমরা কি করব, তাদের পঞ্চমী তৎপুরুষ সমাস বলবো। যেমন ঋণ থেকে মুক্ত, এই যে মুক্ত, চ্যুত, বৃক্ষচ্যুত, বাগ্রভীত, এই যে ভীত। ষষ্ঠী তৎপুরুষ সমাস, পূর্বপদে যদি ষষ্ঠী বিভক্তি র এর লোপ পেয়ে থাকে তাহলে তাকে কি বলবো আমরা, ষষ্ঠী তৎপুরুষ সমাস। রাজার পুত, রাজপুত, প্রাণবোধ, প্রাণের বোধ, একইভাবে কি গণতন্ত্র, কাঠকণ্ঠ, বনস্পতি। যদি পূর্বপদে সপ্তমী বিভক্তি লোপ পেয়ে থাকে তাকে আমরা কি বলবো, সপ্তমী তৎপুরুষ সমাস। যেমন গাছে পাকা, এই বিভক্তি রয়েছে এই জন্য কি গাছ পাকা। বাকপটু, বাকে পটু। এই বিষয়গুলো একটু দ্রুত দেখাচ্ছি কারণ এই বিষয়গুলো তুমি একটু দেখলেই বুঝতে পারবে। নৈ সমাস, যদি কোনো সমস্ত পদে আ, অনা, বে, বি, নাই, নেই, নয়, ন, না, নেই পূর্বপদে থাকে তাহলে আমরা কি বলবো, তাকে নৈ সমাস। এখন নৈ তৎপুরুষ সমাস, যদি পূর্বপদে এরকম না বোধক শব্দ থাকে এবং পরপদের অর্থ প্রাধান্য পায় এবং কি করবে, এই যে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে আমরা কি বলবো, নৈ তৎপুরুষ সমাস। যেমন নিখুঁত, এখানে কি নি, এই যে নি অব্যয় রয়েছে, নৈ সমাস। তো এখানে নৈ কি তৎপুরুষ, পরপদ প্রাধান্য পাবে। খুঁত, কি নাই, খুঁত নাই, এই জন্য আমরা কি বলতেছি, নিখুঁত। ন সুর, সুর নাই, তাকে কি বলবো, অসুর। ন সুখ, যার সুখ নাই তাকে আমরা কি বলবো, অসুখ। একইভাবে ন ভাব, যার কোনো ভাব নাই সেটা হচ্ছে কি অভাব হয়ে যাবে। ন মিল মানে কি অমিল। একইভাবে এরকম উদাহরণগুলো দেখো তোমরা, আশা করি বুঝতে পারবে। এখন আমাদের বুঝতে হবে যে নয় তৎপুরুষ এবং নয় বহুব্রীর মধ্যে তফাৎটা আসলে কি। দেখো অজানা, এখানে কি যার নাই জানা, যার জানা নেই তাকে আমরা কি বলতেছি, অজানা। ন লৌকিক, যেটা লৌকিক না মানে কি দেখা যায় না সেটাকে আমরা কি বলতেছি, অলৌকিক। নয় বিশ্বাস, যেটা কোনো বিশ্বাস নাই তাকে আমরা কি বলতেছি, অবিশ্বাস। এখানে কি পরপদ প্রাধান্য পাচ্ছে, জানা, লৌকিক, বিশ্বাস, অমিল এগুলো কি প্রাধান্য পাচ্ছে। কিন্তু নয় প্রভৃতি সমাসে দেখো অজ্ঞান, নেই জ্ঞান, যার যার জ্ঞান নেই তাকে কি আমরা অজ্ঞান বলি, তাকে আমরা কি বলবো, জ্ঞানহীন বলবো না। জ্ঞান না থাকলে আমরা তাকে মূর্খ বলে থাকি, কিন্তু এখানে কি নতুন অর্থ প্রাধান্য পেয়েছে। অজ্ঞান মানে কি, যে হিতাহিত জ্ঞান যার নেই, যে বেহুশ অবস্থায় থাকে তাকে আমরা কি বলবো, অজ্ঞান। বেতার, নেই তার যার। এখন যার তার নেই তাকে কি আমরা বেতার বলি না, মানে বেতার বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে রেডিও, তাকে আমরা কি বলি, বেতার। নতুন অর্থ প্রাধান্য পেয়েছে মানে কি অন্য পদের অর্থ প্রাধান্য পেয়েছে। যেমন দেখো বেয়াদব, নেই আদব, যার যার আদব নেই তাকে কি বেয়াদব বলি না, বেয়াদব বলতে আমরা একটা ব্যক্তিকে বলতেছি, সে হচ্ছে কি বেয়াদব, নতুন একটি অর্থ প্রকাশ পেয়েছে। যেমন বেকার, নেই কার, যার যার কার নেই তাকে বেকার বলি। বেকার বলতে কি যার কোনো চাকরি নেই তাকে আমরা কি বলতেছি, বেকার। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। অলোক তৎপুরুষ সমাস, যেহেতু আমরা জানি অলোক বললেই আমরা কি বুঝবো, সেখানে বিভক্তি লোপ পাবে না। এখানে সেম, যদি দ্বিতীয়া থেকে সপ্তমী যে কোনো বিভক্তি লোপ না পেয়ে থাকে তাহলে আমরা তাকে কি বলবো, অলোক তৎপুরুষ সমাস। অলোক তৎপুরুষ সমাসে কেবলমাত্র পূর্বপদেই বিভক্তি যুক্ত থাকবে, পরপদে বিভক্তি যুক্ত থাকবে না। যদি পূর্বপদে বিভক্তি যুক্ত থাকে এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাহলে আমরা তাকে কি বলবো, অলোক তৎপুরুষ সমাস। যেমন ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, গায়ে পড়া, গায়ে পড়া, হাতে কাটা। তো উপপদ তৎপুরুষ কিছুই নয়, আমরা এটাকে কি মনে রাখবো, এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ করলে যেমন হয়ে থাকে তো এগুলো কি এক কথায় প্রকাশের মতো। যেমন স্বর্ণকার, স্বর্ণ করে যে, পা চাটা, পা চাটে যে। যে সমাসে সমস্ত পদে সমস্যমান পদের অর্থগুলো প্রাধান্য না পেয়ে অন্য কোনো অর্থ প্রাধান্য পেয়ে থাকে তাকে আমরা কি বলবো, বহুব্রী সমাস। যেমন বহু ব্রী আছে যার, ব্রী মানে কি অনেকগুলো ধান আছে যার, তাই কি বলবো, বহুব্রী। এখানে বহু কিংবা ব্রী কোনোটাই অর্থ প্রাধান্য পায় নাই, যার বহু ধান আছে এমন লোককে বোঝানো হয়েছে। বহুব্রী সমাসের বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমাদের কি, ব্যাসবাক্যে যার, যাতে এই শব্দগুলো থাকবে এবং সমস্ত পদ দ্বারা তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, মানে কি নতুন অর্থ প্রদান করবে। বহুব্রী সমাস চেনার উপায়, স্ত্রীবাচকতা বোঝাতে সাধিত শব্দে সাধারণত আ এবং দীর্ঘই যোগ হয়। যেমন স্বচ্ছ সলিল যার, স্বচ্ছ সলিলা। তারপরে দেখো নীল বসন যার, নীল বসনা। কোকিল কণ্ঠ যার, কোকিল কণ্ঠী, আ বা ই যুক্ত হয়।
তো এরকম কিছু নিয়ম রয়েছে যে দেখতে পারো তোমরা চাইলে, একটু দেখলেই আশা করি বুঝতে পারবে, এগুলো একদম সহজ। বহুব্রী সমাস কি আমাদের 8 প্রকার: সমাধিকরণ, ব্যতিকরণ, ব্যতিহার, নৈ বহুব্রী, মধ্যপদলোপী, প্রত্যয়ান্ত, অলোক এবং সংখ্যাবাচক বহুব্রী। এর মধ্যে আমাদের কি ইম্পর্টেন্ট কোনগুলো দেখো, সেটা হচ্ছে কি ব্যতিহার, নৈ, সংখ্যাবাচক, অলোক। মাঝে মাঝে মধ্যপদলোপী এসে থাকে, বাট এই সমাসগুলো বেশি ইম্পর্টেন্ট আমাদের। চলো দেখি। সমাধিকরণ বহুব্রী সমাস। বহুব্রী সমাসের পূর্বপদ বিশেষণ, মানে কি আমাদের পূর্বপদে কি হবে আমাদের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হবে পূর্বপদ, এবং পরপদ কি হবে নাউন। এখানে কি আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সব সময় যদি আমরা সমাস করতে চাই, বহুব্রী সমাস মানে কি নতুন অর্থ প্রাধান্য পাবে, এই জিনিসটা সবসময় মাথায় ধরে রাখবা। যেমন অ্যাডজেক্টিভ প্লাস আমাদের কি নাউন, আর ব্যাস বাক্যে যার যাতে থাকবে এগুলো আমাদের দরকার নেই। দেখো 2টি পদেই ইম্পর্টেন্ট বিষয়গুলো ভালোভাবে খেয়াল করবা। যেমন 2টি পদে শূন্য বিভক্তি, কোনো বিভক্তি থাকবে না। শ্রী সমাধিকরণ, দেখো নীল কণ্ঠ, কোনো বিভক্তি আছে, কোনো বিভক্তি নাই, শূন্য বিভক্তি। প্রথমে নীল, এটা অ্যাডজেক্টিভ, কণ্ঠ এটা কি নাউন। বুঝতেছো বিষয়গুলো? এখন দেখো আরো, এই যে উচ্চ শির, কোনো বিভক্তি যুক্ত হবে না। প্রথম অংশ কি হবে আমাদের অ্যাডজেক্টিভ, এই যে পিত অম্বর, পরেরটা হচ্ছে কি নাউন। অম্বর মানে কি আকাশ। ব্যাধিকরণ বহুব্রী সমাস। ব্যাধিকরণ বহুব্রী সমাসের ক্ষেত্রে কি হবে আমাদের পরপদ পূর্বপদ কোনোটিদের মধ্যেই কি, কোনোটির মধ্যেই আমাদের কি অ্যাডজেক্টিভ থাকবে না, দুইটাই কি হবে আমাদের নাউন হবে। দেখো চেনার উপায়, সমস্ত পদে 2টি কি আমাদের নাউন হবে, নাউন প্লাস নাউন, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো আমাদের যদি অন্য কোনো সমাসের সাথে মিলেও যায়, আমরা সেখানে দেখবো যে এটা কি নতুন অর্থ প্রদান করেছে কিনা। তারপরে দেখো এখানে কি হচ্ছে আমাদের অধিকরণ কারকের সাথে সম্পর্ক রয়েছে। পাচাটা, থামা ধরা, দুইটা হচ্ছে আমাদের কি নাউন। এখানে প্রত্যেকটা সমস্ত পদই নতুন অর্থ দিয়ে থাকে। ব্যতিহার বহুব্রী সমাস, ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রী সমাস হয়। এখানে হচ্ছে কি ব্যতিহার কর্তার ব্যবহার লক্ষণীয়, আমাদের এত কিছু জানার দরকার নেই। আমরা কি দেখব, পূর্বপদে দেখব আ এবং পরপদে ই যদি যুক্ত থাকে আমরা কি করব, ব্যতিহার বলে দিব। যেমন দেখো কানা কানি, হাতা হাতি, ঘুষা ঘুষি। প্রথমে কি আমাদের এই যে প্রথমে কি পূর্বপদে আ যুক্ত হয়েছে, পরপদে কি রস্বীকার যুক্ত হয়েছে, এটাকে আমরা কি বলবো ব্যতিহার বহুব্রী সমাস। দেখলেই বুঝতে পারবে। নৈ বহুব্রী সমাস। তো নৈ বহুব্রী সমাস সম্পর্কে আশা করি আমাদের বেসিক ধারণা হয়েছে, তো আমাদের আর না বললেও চলবে। আমরা এই জিনিসটা মনে রাখবো যে এখানে কি হবে আমাদের নতুন অর্থ প্রাধান্য পাবে। মধ্যপদলোপী বহুব্রী সমাস। বহুব্রী সমাসের যদি কোনো পদ লুপ্ত হয়ে থাকে তাহলে আমরা তাকে কি বলবো, মধ্যপদলোপী বহুব্রী সমাস। নাম মধ্যপদলোপী হলেও ব্যাস বাক্যে মূলত শেষের পদগুলোই আমাদের কি লুপ্ত হয়ে থাকে। যেমন একদিকে চোখজার, একচোখা, বজ্রকণ্ঠ, মণিমুখ, সোনামুখী, গজানন। ব্যাস বাক্যের বিভক্তি লোপ পায় না, তাকে আমরা কি বলি অলোক সমাস। তো বহুব্রী সমাসের ক্ষেত্রে কি হবে, শুধু আমাদের কি অন্য অর্থ প্রাধান্য পাবে। এবং আমাদের আরো সহজে মনে রাখতে পারি, আমরা পূর্বপদে কি আমাদের বিভক্তি যুক্ত থাকবে। চলো উদাহরণ দেখি। পূর্বপদে বিভক্তি, যেমন গায়ে হলুদ, এটা কি আমাদের পূর্বপদে বিভক্তি রয়েছে গায়ে এবং নতুন অর্থ প্রাধান্য পেয়েছে। যা গায়ে হলুদ বলতে কি গায়ে হলুদের একটি অনুষ্ঠান। যেমন হাতে খড়ি, হাতে খড়ি কি আমাদের যে লেখার অনুষ্ঠান, যে ছোট শিশু যখন হচ্ছে প্রথম হাতের লেখা শুরু করে তাকে একটা প্রোগ্রামের মাধ্যমে ধরো লেখা শেখাচ্ছি, সেটাকে বলতেছে আমরা হাতে খড়ি। একইভাবে হচ্ছে কি গায়ে পড়া, হাতে ছড়ি, এই ওয়ার্ডগুলোকে আমরা দেখলেই বুঝতে পারতেছি। মাথায় ছাতা কি সম্ভ্রান্ত ব্যক্তি। তারপরে দেখো গলায় গামছা, মাথায় পাগড়ি, কানে কলম, এই তো একদম দেখলেই বুঝতে পারতেছি আমরা কি কানে কলম মানে কি। কানে কলম কার থাকে বলো, কাঠমিস্ত্রি। তো কি এখানে কি তাদের বোঝাচ্ছে। মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি বলতে কি বোঝানো, পীর বা হচ্ছে বর, এরকম ব্যক্তিকে বোঝাচ্ছি আমরা। তো যাই হোক, প্রত্যয়ান্ত বহুব্রী সমাস। বহুব্রী সমাসের সমস্ত পদে অ, এ, উ ইত্যাদি প্রত্যয়যুক্ত হলে তাকে প্রত্যয়ান্ত বহুব্রী সমাস বলে। যেমন দেখো দোলনা, দোতলা, একঘুয়ে। এখানে দোলনা, দোতলা, যদি অপশনে তোমার প্রত্যয়ান্ত বহুব্রী সমাস না থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো, আমরা এটাকে সংখ্যাবাচক বহুব্রী সমাস বলবো। দেখো সংখ্যাবাচক বহুব্রী সমাস যদি পূর্বপদে কি থাকবে, সংখ্যাবাচক শব্দ থাকবে এবং পরপদ কি হবে, বিশেষ্য পদ হবে, কিন্তু সমস্ত পদটি সম্পূর্ণ মিলে কি হবে, বিশেষণ হবে। চলো কিছু উদাহরণ দেখি। 3 পায়া যার, এখন 3 পায়া হলেই তাকে তেপায়া বলবো না, আমরা সেখানে কি অর্থ দেখব, অর্থের প্রাধান্য। তেপায়া বলতে কি, যে 3 পায়া একটা টেবিল থাকে না, 3 পায়া টেবিল, ধরো 3টা পায়া আছে, আমরা কি বলতেছি তেপায়া।
চৌচালা, 4টা চাল হইলে কি চৌচালা বলবো? 4টা চাল হইলেই এটা তো দোচালা। তো চৌচালা কি 4টা চাল হইলেই হবে? না, চৌচালা বলতে কি আমরা একটা ঘর বোঝাচ্ছি। তারপর দেখো 10 গজি। 10 গজি কি 10 গজ পরিমাণ যার সেটা 10 গজি না। 10 গজি হচ্ছে কি আমাদের হচ্ছে কাঠমিস্ত্রি এক ধরনের যন্ত্র ব্যবহার করে, তাকে বলে 10 গজি। তারপরে দেখো এগুলো মনে রাখার জন্য আমরা কি করতে পারি? একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি। এছাড়া দেখো চৌরাস্তা হচ্ছে কি বিশেষ্য পদ এবং চৌচালা এটা হচ্ছে কি আমাদের বিশেষণ পদ। কীভাবে দেখো, এখন চৌচাল বললে আমরা কি বলতাম? এটা বিশেষ্য, কিন্তু চৌচালা এটা হচ্ছে আমাদের কি বিশেষণ। পরবর্তী হয়তো কোনো ক্লাসে আমি তোমাদের দেখাবো যে বিশেষ্য এবং বিশেষণ তোমরা কিভাবে চিনবে। তো ভাইয়া এখন আমরা একটা অস্থির ছন্দ দেবো, এই ছন্দের মাধ্যমে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস তোমরা সেকেন্ডে মুখস্থ করে ফেলবা। এর বাইরে আশা করি সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের উদাহরণ থাকবে না পরীক্ষায়। তো পারো এই ছন্দটা হচ্ছে আমার তৈরি। পঞ্চগড় একটা জায়গার নাম। তো পঞ্চগড় আশা করি চিনি আমরা, বাংলাদেশে সবার কি উত্তরের জেলা হচ্ছে আমাদের কি পঞ্চগড়। তো পঞ্চগড়ে পঞ্চানন নামে এক ব্যক্তি, একরোখা একটা ব্যক্তি, সে হচ্ছে কি চৌচালা ঘরের চতুষ্কোণে, চৌচালা ঘর ছিল তার একটা, সেই ঘরের কি একটা কোণে কি করতেছে? ত্রিশূল। ত্রিশূল তো চিনো, এই যে ত্রিশূল এরকম থাকে কি ত্রিশূল একটা ওই ত্রিশূল দিয়ে মাটি খুঁড়ে 10 হাতি লম্বা, মানে 10 হাত লম্বা একটা শতমূলী গাছ রোপণ করলো। এখন একটা গাছ রোপণ করার পরে সে অনেক অনেক খুশি হয়ে গেছে যে গাছটা রোপণ করছি। তো এই খুশিতে সে দোতলা বাড়ির ছাদে গিয়ে দোলনায় বসে তেপায়া টেবিলে পা রেখে, মানে যেহেতু জমিদার ব্যক্তি সে কী করতেছে? দোলনায় বসে তেপায়া টেবিলে পা রেখে 4 হাতি দিয়ে একতারা এবং দোতারা বাজায়। দেখো 4 হাতি দিয়ে, 4 হাত তো মানুষের নাই, ধরো হাত পা সব মিলে সে কী করতেছে? একতারা ও দোতারা বাজাচ্ছে। এখন এই যে একতারা দোতারা বাজাচ্ছে এটা অবিশ্বাস্য একটা বিষয়। তো এইটা 10 গজি দূর থেকে দাঁড়িয়ে থাকা, 10 গজি দূরে দাঁড়িয়ে ছিল তার একটা বন্ধু, এক ঘুয়ে 7 নারীতে আসক্ত বন্ধু দশানন। এখন সে বন্ধু কি এক ঘুয়ে আবার 7 নারীতে, ঠিক আছে, এক নারীতে না, পুরুষ তো এক নারীতে আটকায়, ধরো দশানন সে 7 নারীতে আটকে গেছে। তো 7 নারীতে আসক্ত দশানন সেই অবিশ্বাস্য কাজ দেখে সেটা ভিডিও করে আমাদের কি A4Admission ইউটিউব চ্যানেলে পাঠিয়ে দেয়, ঠিক আছে। তারপর থেকে এই যে আমাদের এই কাহিনীটা অনেক কি ফেমাস হয়ে গেল। তো যাই হোক, দেখো আমাদের পরের বিষয়গুলো দেখি। নিপাতনের সিদ্ধ। নিপাতনের সিদ্ধ বহুব্রীহি সমাস। তো নিপাতনের সিদ্ধ বলতে এখানে কি কোনো নিয়ম মানবে না, যেমন দ্বীপ, অন্তরীপ, নরপশু, পণ্ডিত মূর্খ, জীবনামৃত। তা আমরা এক সহজেই একটা ছন্দ দিয়ে মুখস্থ করে ফেলবো। দেখো মনে রাখবা এইভাবে যে কোনো একদিন এক পণ্ডিত মূর্খ দ্বীপের অন্তরীপে, ধরো দ্বীপের অনেক গভীরে দ্বীপের অন্তরীপে জীবনামৃত খুঁজতে বা সন্ধান করতে গিয়ে নরপশুর হাতে জীবন দিল। মানে কি সে জীবনামৃত খুঁজতে যেয়ে আসলে সে মরে গেল, ঠিক আছে, নরপশুর হাতে। তো এইভাবে তুমি মনে রাখতে পারো ছন্দের মাধ্যমে। এরপর হচ্ছে অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাসে কি থাকবে? এই যে উপসর্গগুলো থাকবে, উপ, অনু, অতি, দূর, এই উপসর্গগুলো থাকবে। তো দেখো অব্যয়ভাব সমাস চেনার উপায়। অব্যয়ভাব সমাসে পূর্বপদ কি প্রাধান্য পাবে। এখানে কি অব্যয়ের অর্থবোধক শব্দযুগে ব্যাসবাক্য কি গঠিত হবে। অব্যয়ভাব সমাসের অব্যয়ের অর্থই প্রাধান্য পেয়ে থাকবে। যেমন দেখো বিরুদ্ধকুল, বা এটাকে আমরা কি বলতে পারি? প্রতিকূল, মানে কি অনুকূলের বিরুদ্ধে যাচ্ছে। এখানে বিরুদ্ধ শব্দের অব্যয়, এই যে বিরুদ্ধের পরিবর্তে আমরা কি বলতেছি? প্রতি। এখানে প্রতি শব্দের অর্থই প্রাধান্য পেয়েছে। এছাড়াও দেখতে পারো যেমন সমীপ্য অর্থে, মানে উপশব্দটি কি সমীপ্য অর্থে, সাদৃশ্য অর্থে কীভাবে ব্যবহৃত হয়েছে, এই যে দেখো। এরপর রয়েছে কি প্রাতি সমাস। প্র, পরা, পরি, অনু ইত্যাদি উপসর্গের সাথে যদি কৃৎপ্রত্যয় সাধিত বিশেষ্য কী হবে? নাউন বিশেষ্য সমাস হয়, তাকে আমরা কি প্রাতি সমাস বলবো। তো আমরা কি দেখবো? এই দেখো আমরা হচ্ছে প্র, পরা এগুলো দেখে কি মনে রাখবো? অনু। তো আমরা চাইলে এভাবে মনে রাখতে পারি যে একটা ছন্দের মাধ্যমে প্রতিদিন প্রভাতে পরিভ্রমণকালে, প্রতিদিন আমরা কি প্রভাতে যদি ঘুরতে বেরোই বা পরিভ্রমণকালে প্রবন্ধ থেকে প্রবাদ প্রবচন অনুতাপের মাধ্যমে জীবনে প্রগতি করা সম্ভব। মানে কি প্রতিদিন প্রভাতে যদি আমরা বেরোই, সেখানে কি প্রবন্ধ থেকে, একটা প্রবন্ধ থেকে আমরা যদি প্রবাদ প্রবচন এগুলো আমরা কি অনুতাপ করতে পারি বা বুঝতে পারি, মানে প্রবাদে কি বলছে, প্রবচনে কি বলছে, এগুলো থেকে যদি আমি শিক্ষা গ্রহণ করি তাহলে জীবনে কি প্রগতি করা সম্ভব। এরপর রয়েছে কি নিত্য সমাস। একটা ছন্দ দিব, এক ছন্দতে নিত্য সমাস এসে যাবে। গ্রামান্তর, গৃহান্তর, দর্শন মাত্র, 92, কালসাপ, কৃষ্ণ সর্প, আমরা। তো এইভাবে আমরা মনে রাখতে পারি দৈব নামে এক কাপুরুষ, 92টি কৃষ্ণ সর্প, কালসাপ, দর্শন মাত্রই, সে দেখা মাত্রই কাপুরুষ যেহেতু এমন ভয় পাইল, সে ভয় পেয়ে কী করলো? গৃহান্তর থেকে গ্রামান্তর, ঘর ছেড়ে দিল, গ্রাম ছেড়ে দিল, দেশ ছেড়ে দিল।
ছেড়ে দিয়ে সে যুগান্তর, এক যুগ কালান্তর, মানে কি এক যুগ পরে আবার কি লোকান্তরে ফিরে আসলো। এখানে কি লোকান্তর আমাদের কি হবে? নিত্য সমাস। এরপর হচ্ছে শুভ সমাস। তো এইসব এইটার দরকার নেই আশা করি। তো এরকম ক্লাস যদি তুমি আরও পেতে চাও বা এই ক্লাসগুলো তোমার যদি অনেক ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে তুমি বোঝাতে পারো যে ভাইয়া ক্লাসটা ভালো লেগেছে, এরকম ক্লাস আমি আরও চাই, বা বাংলা, জিকে, ইংরেজি প্রত্যেকটা টপিকের উপর এরকম আরও অনেক ক্লাস চাচ্ছি আপনার কাছ থেকে। তো আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফিজ।